বাংলায় পূর্বতন বামফ্রন্টের ছোট বড় মেজ সমস্ত দলেরই নৌকাডুবি অব্যাহত। ব্যতিক্রম শুধুমাত্র তিনি। বাংলা পেরিয়ে উত্তরপ্রদেশ পেরিয়ে দিল্লির রাজনীতি, সর্বত্রই কিরণ দ্যুতি ছড়াচ্ছেন তিনি। অন্ধকার থেকে প্রায় আলোয় ফিরেছে যে দল এই মুহূর্তে ভারতের ৩ নম্বর পার্টি, সে পার্টির গুরুত্বপূর্ণ বাঙালি মুখ কিরণময় নন্দ এই মুহূর্তে কলকাতায় আমাদের মুখোমুখি। আগে সমাজবাদী পার্টি নামটা ছিল না, নামটা ছিল সোশ্যালিস্ট পার্টি। ডক্টর রামমনোহর লোহিয়া এই পার্টিটা প্রতিষ্ঠা করেন, যার সঙ্গে ডক্টর রামমনোহর লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেও, অচ্যুত পটবর্ধন, ভারতবর্ষে এক দিকপাল সব রাজনৈতিক দার্শনিক, এরা এই পার্টিটাকে তৈরি করেন 1934 সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির নামে। পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর শুধু সোশ্যালিস্ট পার্টির নামে এই দলটি প্রতিষ্ঠিত হয় এবং ডক্টর রামমনোহরের নেতৃত্বে সারা ভারতবর্ষে সোশ্যালিস্ট পার্টির বিস্তার লাভ করে। ডক্টর জয়প্রকাশ নারায়ণ তখন সোশ্যালিস্ট পার্টির মধ্যে ছিলেন। পরবর্তীকালে জয়প্রকাশ নারায়ণ ভূদান যজ্ঞের মধ্যে বিনোবা ভাবের সঙ্গে চলে যান এবং সোশ্যালিস্ট পার্টি লোকসভা, রাজ্যসভা এবং বিভিন্ন রাজ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এককালে গ্রহণ করত। এবং যখন জনতা দল তৈরি হলো, তার মূল কাণ্ডারি ছিলেন সোশ্যালিস্টরা এবং পরবর্তীকালে জনতা দল তৈরি হওয়ার পর সোশ্যালিস্ট পার্টি জনতা দলের মধ্যে বিলীন হয়ে যায়। আমরা তখন পশ্চিমবাংলায় বামফ্রন্টের রাজনীতি করি এবং আমি জনতা দলের বিধায়ক হিসেবে 1977 সালে নির্বাচিত হই। 1981-82 সালে জনতা দল যখন ভেঙে যায়, তখন আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সোশ্যালিস্ট পার্টি তৈরি করি এবং ওয়েস্ট বেঙ্গল সোশ্যালিস্ট পার্টি তৈরি করার পর বামফ্রন্টের আহ্বানে, যেহেতু সোশ্যালিস্ট পার্টি একটি বামপন্থী রাজনৈতিক দল, আমরা বামফ্রন্টের মধ্যে যুক্ত হই। 1992 সালে আমরা নেতাজি বলি মুলায়ম সিং যাদব, তিনি একটা নতুন পার্টি তৈরি করতে চান। আমি সেই খবরটা পেয়ে আমি ওর সঙ্গে যোগাযোগ করি এবং 1992 সালে আমি নিজে গিয়ে মুলায়ম সিংয়ের সঙ্গে আলোচনা করে আমরা সমাজবাদী পার্টি তৈরি করি এবং 1992 সালে যখন সমাজবাদী পার্টিটা তৈরি হয়, তখন সমাজবাদীর বিধায়ক ছিল উত্তরপ্রদেশে মাত্র 26 জন, আর আমরা পশ্চিমবাংলায় 4 জন বিধায়ক। আর 1992 সালে সমাজবাদী পার্টি যখন তৈরি হয়, তখন সেই সমাজবাদী পার্টি তৈরির ক্ষেত্রে আমার একটা বড় ভূমিকা ছিল এবং আমি সমাজবাদী পার্টির নামকরণটাও আমার মাধ্যমে হয়, যেহেতু সোশ্যালিস্ট পার্টির নামটা রাখা যাবে না এবং সোশ্যালিস্ট পার্টির নামটা রাখলে আপনার সমাজবাদী পার্টি আমরা ইলেকশন কমিশনের আমরাই পাবো না, সেই জন্য আমরা সমাজবাদী পার্টি নামটা করি। আস্তে 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 সমাজবাদী পার্টি বিস্তার লাভ করে। 1992 সালে সমাজবাদী পার্টি তৈরি হওয়ার পর 1993 সালে মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রী হন। আর যখন পার্টিটা তৈরি হয়, আমি সমাজবাদী পার্টি 2 জন জেনারেল সেক্রেটারি ছিলেন, তার মধ্যে আমি একজন, 3 জন ছিলেন, আমি, সত্যপাল মালিক এবং কেসি ত্যাগী, আমরা এই 3 জন সমাজবাদী পার্টির জেনারেল সেক্রেটারি ছিলাম। পরবর্তীকালে সমাজবাদী পার্টি লোকসভাতে 34টা আসন লাভ করে এবং সমাজবাদী পার্টি বিস্তার লাভ করে। কিন্তু 2012-তে সমাজবাদী পার্টি যখন এককভাবে ক্ষমতায় আসে উত্তরপ্রদেশে, তখন সমাজবাদী পার্টি একটা বড় আকার ধারণ করে। কিন্তু মাঝখানে সমাজবাদী পার্টি লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির আসন অনেক কমে যায়, মাত্র 5টা আসনে দাঁড়ায়। তাতে কিন্তু আমরা নিরুৎসাহ হইনি। পার্টির সংগঠনটা কীভাবে বাড়ানো যায়, সংগঠন কীভাবে তৈরি করা যায়, এই জন্য আমরা সর্বতভাবে সবাই চেষ্টা করি এবং সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সমাজবাদী পার্টির বিধায়ক এবং কর্ণাটক থেকে সমাজবাদী পার্টির একজন লোকসভার সদস্য বাঙ্গারাপ্পা নির্বাচিত হন এবং 2004 সালে লোকসভাতে সমাজবাদী পার্টির সদস্য সংখ্যা ছিল 40 এবং তখন সোনিয়া গান্ধীর নেতৃত্বে মনমোহন সিং প্রধানমন্ত্রী, UPA 1 UPA 2 সরকার। যখন অনাস্থা প্রস্তাব CPM নিয়ে আসে কংগ্রেসের বিরুদ্ধে, আমরা সমাজবাদী পার্টি যে কারণে আমার অনাস্থা প্রস্তাব নিয়ে আসে সেগুলোকে আমরা সমর্থন করেছিলাম, কিন্তু ভোটাভুটির ক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল যা আমরা এই মুহূর্তে সরকারটা পেতে রাজি হই, কিন্তু CPM চাইছিল যে UPA সরকারটাকে ফেলে দিতে।
আমরা ইউপিএ সরকারটাকে যদি আমরা ফেলে দিই তাহলে সেই জায়গায় বিজেপি ক্ষমতায় চলে আসবে। আমরা লোকসভাতে সরকারের যে সমস্ত এগুলো পলিসিগুলো তার বিরুদ্ধে আচরণ করি, কিন্তু ভোটাভুটির সময় আমরা ওয়াকআউট করি। কিরণ, আমি প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব যে এই যে ইউপিএ সরকার, সেই সরকারের ওপর থেকে সিপিআইএম এর সমর্থন প্রত্যাহার, এটাই কি তাদের একটা সুদূর মেয়াদী ঐতিহাসিক ভুল হয়ে দাঁড়ালো, যে সরকারকে আপনারা পাশে থেকে সরকারকে সেবার রক্ষা করেছিলেন? না, আমরা তখন সরকারে ছিলাম না, আমরা সরকারের বিরোধী দলেই আমরা ছিলাম, এবং তখন কতগুলো বিষয়ে সরকারের সঙ্গে আমাদের দ্বিমত হতে শুরু করলো, এবং সেই দ্বিমত যখন শুরু হয় তার সঙ্গে সিপিএমও ছিল, সিপিএম ছিল, সমাজবাদী ছিল। সিপিএম মানে লেফট ফ্রন্ট, আর সমাজবাদী পার্টি ছিল। তখন আলোচনার ভিত্তিতে ঠিক হলো যে আমরা কংগ্রেসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবো, যেহেতু আমরা বিরোধী দলে আছি। কিন্তু সেই অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে আমরা ভোটাভুটিটা চাইছিলাম না। আমরা ঠিক করেছিলাম যদি আমরা ভোটাভুটিতে সরকারটা ফেলে দিই, কারণ তখন লেফট ফ্রন্ট এবং সমাজবাদী পার্টি দুটো মিলে যে লোকসভার সদস্য সংখ্যা ছিল, তাতে যদি আমরা ভোটাভুটি করতাম তাহলে সরকারটা পড়ে যেত। কিন্তু সেই মুহূর্তে আমরা চিন্তা করলাম, আলোচনা করে পরবর্তীকালে ঠিক লোকসভায় এই প্রস্তাবটা আসার আগে আমরা সমাজবাদী পার্টির আমরা সবাই বসে চিন্তা করলাম যদি এই মুহূর্তে যদি আমরা সরকারটা ফেলে দিই তাহলে তার বিকল্প হিসেবে বিজেপি সরকার গঠন করে নেবে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে সরকারটা আমরা ফেলবো না, বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করব, অনাস্থা প্রস্তাব নিয়ে আসবো, কিন্তু অনাস্থা প্রস্তাবে আমরা ভোটাভুটিটা চাইব না। কিন্তু সিপিএম তাতে রাজি হলো না। সিপিএম বললো না, আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ আছি, ভোটাভুটি করলে আমরা এবং সিপিএম এবং সমাজবাদী পার্টি আমরা দুজনে মিলে যদি সরকারের বিরুদ্ধে ভোট দান করি তাহলে সরকারটা পড়ে যাবে। অনাস্থা প্রস্তাবের আলোচনা হলো, ভোটদানের সময় আমরা ভোটদানে বিরত রইলাম, আমরা ওয়াকআউট করলাম। সিপিএম অনাস্থা প্রস্তাবের পক্ষে ওরা ভোট দিল, কিন্তু যেহেতু আমরা ওয়াকআউট করলাম, ভোটে ইউপিএ সরকারটা টিকে গেল। না, এই যে তারা সেই দিন যে পদক্ষেপটা নিয়েছিলেন, সেটাই কি তাদের কাল হলো? আজকে যে একটা ম্লান ছবি দেখা যাচ্ছে দেখুন, একটা পার্টি অথবা একটা ফ্রন্ট যখন আস্তে আস্তে পেছনের দিকে চলে যায় তাহলে সেটা একদিনে চলে যায় না। ক্রমান্বয়ে তাদের কতগুলো পলিসি তাদের কাজের মধ্যে দিয়ে আস্তে আস্তে তারা তাদের জায়গাটাকে হারিয়ে ফেলে। এবং কংগ্রেস সরকারের বিরুদ্ধে যদি সিপিএম সেই সময় অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট না দিত, অথবা অনাস্থা প্রস্তাবের ডিভিশনটা না চাইতো, অনাস্থা প্রস্তাবে আলোচনা করার পর যদি ওয়াকআউট করতো, তাহলে আজকে যে লেফট ফ্রন্টের যে অবস্থা হয়েছে এই অবস্থাটা হতো না।